হাসি দিয়ে বলে যে আমার যেটুকু নেমে যাচ্ছে এটা তো যদি দৃষ্টিকটুর হয়, কিন্তু আমি যদি পুরাটা যদি ছেড়ে দিই তাহলে এটা এত বেশি দৃষ্টিকটুর হবে, তখন কিন্তু এসটিতে কেউ থাকতে পারবে না। প্রতিদ্বন্দ্বী হচ্ছে বেগম জিয়া, 2 নম্বর হচ্ছে ডক্টর ইউনূস। এই কারণে ওনারা স্বপ্নে স্বপ্নে ঘুমে হাঁটতে থাকতে সবসময় বিএনপি কে স্বপ্ন দেখে আর ডক্টর ইউনূসকে স্বপ্ন দেখে। মায়ানমার সেনাবাহিনীকে এই কাজটা করিয়ে মায়ানমার সেনাবাহিনী দোষ দিচ্ছে যে কারা এই কাজটি করছে আমরা জানি না, এটা সম্ভবত মায়ানমারের বিদ্রোহী আর্মিরা করছে। তার মানে ইনডাইরেক্টলি একটা বাংলাদেশ সেনাবাহিনীকে উস্কানি দেওয়া, বাংলাদেশ সরকারকে একটা উস্কানি দেওয়া যে তোমাকে এত বারবার আমি উস্কানি দিচ্ছি কিন্তু তোমার সেনাবাহিনী তো যুদ্ধে লিপ্ত হচ্ছে না। আমাদের দর্শক একজন বলেছে ওই যে সাপের বিষয় রাসেল ভাইপার, এই বিষয়ে আমার অবশ্যই এক্সপার্টাইজ নাই, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে উনি হয়তো ওই আওয়ামী লীগের মতোই ওবায়দুল কাদের বা হাসান মাহমুদের মতো কোনো কিছু হলেই বিএনপি এই কাজ করে। মানে আসাদুজ্জামান, বেনজির এবং ডক্টর মতিউর রহমান দুর্নীতি করেছে, এটাও হয়তো বিএনপি কারসাজি। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে দর্শক শ্রোতা হয়তো যে রাসেল ভাইপার বা যে স্নেক যেটা আসছে এটা এটা হয়তোবা আপনার প্লাবন হয়েছে, বন্যা হয়েছে, এই কারণে হয়তো চলে আসতে পারে। বাট যেহেতু আমরা সবাই কম বেশি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এই কারণে উনি এরকম বলেছেন কিনা আমি অবশ্যই এটা জানি না। বাট আমি এই সাপের বিষয়ে এক্সপার্ট না, বাট উনি কেন বললেন আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ যেভাবে বিএনপির আতঙ্কে সবসময় ভোগে, কোনো কিছু হলেই বিএনপির নাম বলে দেয়, এইভাবে হয়তো ওই রকম দর্শক এরকম বলেছে কিনা সেটা আমার কাছে সেরকমই ওই যে মনে হচ্ছে। আর অন্যান্য যে দর্শক যারা বলেছে আপনার আজহারুল ইসলাম এবং এবং আরো আরো 2জন ওই যে বক্তব্য, তাদের মোটামুটি কম বেশি বলেছে যে আমরা যে বিচার চাবো, কার কাছে বিচার চাবো, বিচার কার কাছে চাবো? কারণ যিনি বিচার করবেন বা যিনি বিচারের মালিক বা যিনি বিচারটা নিশ্চিত করার মালিক, মানে তিনি যদি আক্ষরিক অর্থে বিচার করতে না চান অথবা তিনার বিচার প্রক্রিয়ায় যদি গলত থাকে তাহলে তো মানুষের হতাশা তো আসবে। এই কারণে আপনার যেমন দর্শক যেটা বলেছেন সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় যে হত্যাকাণ্ডটা হয়েছিল দীপনের যে বাবা, উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং বিভিন্ন মিডিয়া টক শোতে উনি আসতেন, কথা বলতেন। এখন অবশ্য ওনাকে এখন দেখি না, হয়তো উনি অনেক অসুস্থ। উনি কিন্তু ওই যে বলেছিলেন যে আমি বিচার চাই না, এবং সম্ভবত বাবা মায়ের পক্ষ থেকেও হত্যা মামলা রুজু করা হয়নি। কারণ যখন স্যার প্রফেসর আবুল কাশেম ফজলুল হক স্যার, তার সুযোগ্য কন্যা প্রফেসর সুচিতা শর্মিন, তিনি চেয়ারম্যান ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। ধন্যবাদ। জি জি, এই সমস্ত কারণে মানুষের ভিতর প্রচন্ড হতাশা কাজ করছে। এবং হাসিনা আক্তার অনেকে বলছে যে কথা বলে কি লাভ, এটা তো কোনো লাভ নাই। কিন্তু আমি যে দর্শক এটা বলেছে কথা বলে কোনো লাভ নাই, কথা বলতে হবে। কারণ কথা যদি আপনি না বলেন এবং আপনি যদি এইভাবে যদি তাদেরকে কন্টিনিউ করতে দেন তাহলে কিন্তু এক পর্যায়ে কিন্তু আপনার আম সালা এবং আপনার সার্বভৌমত্ব সবই কিন্তু যাবে। ওই আপনার এক কৌতুক অভিনেতা স্টেজে উঠে উনি আবার একটু হাফ প্যান্ট পরেন এবং হাফ প্যান্টে আপনার এই আমরা কাঁধের সাথে আবার ওই যে আংটা টাইপের থাকে। তা এখন উনি একটু ভাবুক মানুষ, তা এখন ওনার হাফ প্যান্টটা উনি যখন স্টেজে উঠে কৌতুক বলছে এবং ওই স্টেজে নারী পুরুষ সবাই আছে, তো ওনার হাফ প্যান্টটা একটু মাঝে মাঝে নিচের দিকে চলে যাচ্ছে। তো এখন এটা কয়েকবারই ঘটনা ঘটেছে। একজন নারী হাত তুলে বলছে যে স্যার আপনার যেভাবে প্যান্টটা নেমে যাচ্ছে এটা খুবই দৃষ্টিকটু মনে হচ্ছে। তো উনি তখন যেহেতু কৌতুক অভিনেতা, ওনাদের আইকিউ তো থাকে অনেক সাপ, তখন উনি মুস্কি হাসি দিয়ে বলে যে আমার যেটুকু নেমে যাচ্ছে এটা তো যদি দৃষ্টিকটুর হয়, কিন্তু আমি যদি পুরাটা যদি ছেড়ে দিই তাহলে এটা এত বেশি দৃষ্টিকটুর হবে, তখন কিন্তু এসটিতে কেউ থাকতে পারবে না। এখন ওই যে আমার যিনি দর্শক যে কথাটা বললেন যে কথা বলে লাভ কি, তা আপনি যদি কথা না বলেন, জনগণকে যদি আপনি উদ্বেলিত না করেন, জনগণকে যদি অবহিত না করেন, তাহলে কিন্তু আম সালা সার্বভৌমত্ব সবই কিন্তু চলে যাবে।
যাই হোক, এখন হলো যে কথা বলতে হবে এবং সরকার যে সমস্ত ভুলগুলো করছে, যে সমস্ত অনিয়মগুলো করছে, সেগুলো আমি ডক্টর তাজ হাসমি, প্রফেসর কলিমুল্লাহ আমরা যেভাবে বলে যাচ্ছি এভাবে বলতে হবে। অবশ্য আপনিও মানে আপনারও অবদান আছে, আপনি অ্যাঙ্কর, আপনারও অবদান আছে, কারণ আপনার নাম যদি না বলি তাহলে আপনি বলবেন যে আমি এদেরকে আমি ডেকে এনে কথা বলাই আর আমার কথা একটিবারও ব্যারিস্টার সাহেব বললো না। যে আপনার অবদান আছে। এখন যেটা হলো যে ওই আমার আগের টার্নে যেটা আলোচনায় আসছিল, হঠাৎ করে যে ওবায়দুল কাদের, কেন তারেক সাহেবের বা তারেক বা বিএনপির বারবার নাম বলা হয়, যেটা হলো যে আক্ষরিক অর্থে সরকার, আমি কিন্তু আপনার আগে টক শো গুলোতে বারংবার বলেছি, সরকার তার ক্ষমতা পরিবর্তনের সম্ভাব্য রাস্তাগুলো নিয়ন্ত্রণে এনে ফেলেছে, এক্সেপ্ট অর্থনৈতিক অভ্যুত্থান। এখন এই অর্থনৈতিক অভ্যুত্থান এখন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারে কে? শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারে একমাত্র রাজনৈতিক দল, সেটি হলো বিএনপি। আরেকটি হচ্ছে, যদি ডক্টর ইউনূস এখনো পর্যন্ত রিপোর্ট করে নাই, আরেকটা পর হলো ডক্টর ইউনূস। আমি কিন্তু হাসিনা আক্তার, আপনার হয়তো খেয়াল আছে, আপনার ইলেকশনের আগে 1 জানুয়ারি যখন ডক্টর ইউনূসকে 6 মাসের জেল দেওয়া হয়েছিল, তখন এর পরবর্তী তার একটা টকশোতে আমি এসে বলেছিলাম যে ডক্টর ইউনূস যতক্ষণ পর্যন্ত ভারতের কাছে আত্মসমর্পণ না করবে এবং যতক্ষণ পর্যন্ত ভারতকে সে মুচলেকা না দিবে যে আমি শেখ হাসিনার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী নই এবং আমি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে পারে অথবা আমি ক্ষমতায় আসতে পারি, এই ধরনের কোনো কর্মকাণ্ড আমি করব না। তবে আমার যেটা ধারণা যে এখনো পর্যন্ত উনি ভারতের কাছে এই ধরনের কোনো আত্মসমর্পণ বা মুচলেকা উনি এখনো পর্যন্ত দেন নাই। এই কারণে আপনি দেখেন, গত 1 সপ্তাহ আগে দুদকের পিপি সাহেব উনি কিন্তু বলেছেন অলরেডি, কিন্তু সরকারের ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন, উনি মিডিয়াতে বলেছেন যে ডক্টর ইউনূসের যে এখন মামলা চলমান, সেটি যদি অভিযোগ প্রমাণিত হয় সেটা দণ্ডবিধির 409 ধারা, সেটি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, সর্বনিম্ন 10 বছরের সাজাও হতে পারে। এখন যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস এই আত্মসমর্পণ বা এই মুচলেকা না দিবে এবং আপনি মানে অবাক হবার কোনো কিছুই থাকবে না যে আগামী 1 মাস বা 2 মাস পরে ডক্টর ইউনূসের 10 বছরের জেল বেগম জিয়ার মতো কিন্তু হয়ে যেতে পারে। কারণ এই মুহূর্তে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বেগম জিয়া, 2 নম্বর হচ্ছে ডক্টর ইউনূস। এই কারণে ওনারা স্বপ্নে ঘুমে হাঁটতে থাকতে সবসময় বিএনপিকে স্বপ্ন দেখে আর ডক্টর ইউনূসকে স্বপ্ন দেখে। এখন ডক্টর ইউনূস এবং বিএনপি যাতে তাদের ক্ষমতাচ্যুত করতে না পারে, এই জন্য তাদের যে দাদা, তাদের যে মুরব্বী, তারা এটা মোটামুটি যেভাবে কাজ করার দরকার সেভাবে কাজ করে চাচ্ছে। তা এখন যেটা হলো যে আপনি দুর্নীতির যে বিষয়গুলো বললেন, এগুলো তো অনেক বিস্তর আলোচনা। ডক্টর মতিউর রহমান তো এখনো চাকরিতে আছে, আর এখন ওনার যেখানে পোস্টিং, এটি একটা আমাদের সরকারি চাকরিতে বা কাস্টমের সরকারি চাকরিতে এটি ভালো কোনো পোস্টিং না, এটি একটা পানিশমেন্ট টাইপের পোস্টিং বা খারাপ একটা পোস্টিং। বাট আমরা যেটা পত্রপত্রিকা যেটা দেখেছি, ওনার যে বিস্তর দুর্নীতির যে ইতিহাস এবং ওনার যে সম্পদের যে ইতিহাস, এটা পত্রপত্রিকা আসার পরে এনবিআর এর পক্ষ থেকে তাদের একটা আভ্যন্তরীণ ইনকোয়ারি করা উচিত ছিল। এখন আমি জানি না যে এটা আভ্যন্তরীণ ইনকোয়ারি হয়েছে কিনা বা আদৌ হবে কিনা। আর আরেকটা যেটা হলো যে আপনি যে সর্বশেষ যে প্রশ্নটা জিজ্ঞাসা করলেন যে আমাদের প্রধানমন্ত্রী যে ভারতে গেলেন, কারণ উনি তো কিছুদিন আগে তো ভারতের শপথ অনুষ্ঠানে গেলেন, আবার হঠাৎ করে কি এত জরুরি হয়ে গেল যে উনি আবার ভারতে যাওয়া লাগবে? এটা আমার কাছে যেটা মনে হয়, ভারতে যাচ্ছে উনি মূলত 2টা উদ্দেশ্যে। প্রথম যে উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমাদের বাংলা, এই যে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত নিউজগুলো আসছে, এটা শুধু নিউজ না, এটা বাস্তবতা যে ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলের যে কানেকশনটা, এটি আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলের ভিতর দিয়ে ট্রেন পথ, যেখানে সামরিক সরঞ্জামাদি এখানে ট্রান্সপোর্ট হবে এবং তারা করিডোর চায়, ট্রানজিট চায়। এইটা শেখ হাসিনা ভাবছে এটাতে বাংলাদেশের প্রবল আন্দোলন হয় কিনা। কারণ ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি আছে, এটা ট্রিটি এগ্রিমেন্ট একটা আছে, 1980 সালের একটা ট্রিটি এগ্রিমেন্ট আছে, কিন্তু ট্রিটি এগ্রিমেন্টটা হচ্ছে বিজনেস রিলেটেড, ব্যবসা রিলেটেড। কিন্তু আপনি যখন করিডোর দিবেন, ট্রানজিট দিবেন, এটি কিন্তু একটা রেফারেন্ডামেরও একটা বিষয় কিন্তু আসতে পারে। ওই ক্ষেত্রে সরকার হয়তো বলতে পারে যে আমার তো পার্লামেন্ট আছে, আমি তো জনগণের ভোটে নির্বাচিত,
তো জনগণের ভোটে নির্বাচিত হলে তো আপনি বাস্তবিক পক্ষে তো জনগণের ভোটে নির্বাচিত না। সেই ক্ষেত্রে যদি আপনি জনগণের ভোটে নির্বাচিত দাবি করেন, তাও আমাদের সংবিধানের 145-এর এতে আপনার কোনো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে এটি কিন্তু এটি কিন্তু পার্লামেন্টেও কিন্তু আলোচনা করতে হবে। এটা একটা বিষয় হতে পারে যে এটা একটা আলোচনা, এটার বিনিময়ে ভারতকে হয়তো বলতে পারে যে ঠিক আছে, আপনি যেটা চাচ্ছেন এটা আপনাকে আমি দিব, কিন্তু আমার যেহেতু অর্থনৈতিক সমস্যা, আমার যেহেতু রিজার্ভ প্রায় কাছাকাছি শূন্যের কাছাকাছি চলে এসেছে, আমি তো যে কোনো মুহূর্তে একটা গণ অভ্যুত্থানের সম্মুখীন হয়ে যেতে পারি, তাহলে আপনি বাধা দিয়েন না। আমি আপনার সাথে মিটিং করার পরে 2 সপ্তাহ পরে আমি চায়নাতে যাব। চায়না আমাকে 5 বিলিয়ন ইউয়ান দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। আপনি এটা বাধা দিয়েন না। এবং আমি যদি তিস্তা প্রজেক্ট দিয়েও দিই, কিন্তু আপনি যেভাবে বলবেন সেভাবে আমি কন্ট্রোলে রাখবো, কিন্তু আমার আপাতত $5 বিলিয়ন দরকার, আদারওয়াইজ আমি একটা গণ অভ্যুত্থানের মুখোমুখি হয়ে যেতে পারি। আরেকটি ইস্যু হচ্ছে, এই ইস্যু হলো দুইটা। আরেকটি ইস্যু হলো সেন্ট মার্টিনের যে বিষয়টা, যদিও বিভিন্ন আলোচক, বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন ধরনের মন্তব্য দিচ্ছেন, আমি ডক্টর তাজ হাশমিরও বক্তব্য শুনেছি এবং অন্যান্য যারা বিশ্লেষক ওনারাও বক্তব্য দিচ্ছে, কিন্তু আমার যেটা ব্যাখ্যা বিশ্লেষণ এই ঘটনাটি মায়ানমারের যারা বিদ্রোহী আর্মি, আরাকান বা যে বিদ্রোহী আর্মি, এই বিদ্রোহী আর্মিদের সাথে যাতে আমাদের সেনাবাহিনী যুদ্ধে জড়িয়ে পড়ে, এটি একটা উস্কানি এবং এই কাজটি আসলে করছে মায়ানমার সেনাবাহিনী। এখানে ঘটনা ঘটতে পারে দুইটা। আমাদের পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়াতে আসছে যে মায়ানমার সেনাবাহিনী এই কাজটি করছে চায়নার প্রশ্রয়ে। আমি এটি ধরে নিলাম এটি একটি হাইপোথিসিস। আরেকটি হাইপোথিসিস হচ্ছে আমার ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে মায়ানমার সেনাবাহিনী এই কাজটি করছে, কিন্তু এটা ভারতের প্রেসক্রিপশনে করছে। কারণ ভারত যে 1-1.5 মাস আগে কুকি চীনের নাটক যে মঞ্চায়ন করলো, ওইখানে তারা ভেবেছিল যে সেনাবাহিনী হয়তো যুদ্ধে লিপ্ত হবে। যুদ্ধ বলতে মায়ানমারের যে বিদ্রোহী সেনাবাহিনী আছে, এই বিদ্রোহী সেনাবাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু শেখ হাসিনা যেহেতু যথেষ্ট কৌশলী, শেখ হাসিনা যুদ্ধে লিপ্ত হতে চাচ্ছে না। এই কারণে ভারত মায়ানমার সেনাবাহিনীকে এই কাজটা করিয়ে মায়ানমার সেনাবাহিনী দোষ দিচ্ছে যে কারা এই কাজটি করছে আমরা জানি না, এটা সম্ভবত মায়ানমারের বিদ্রোহী আর্মিরা করছে। তার মানে ইনডাইরেক্টলি একটা বাংলাদেশ সেনাবাহিনীকে উস্কানি দেওয়া, বাংলাদেশ সরকারকে একটা উস্কানি দেওয়া যে তোমাকে এত বারবার আমি উস্কানি দিচ্ছি, কিন্তু তোমার সেনাবাহিনী তো যুদ্ধে লিপ্ত হচ্ছে না। এখন যেটা প্রশ্ন হচ্ছে, এবং শেখ হাসিনাও একটা কৌশলের আশ্রয় নিয়েছে, সে বলছে আপনি যতই কিছু করেন, নাটক করেন, আমার তো ক্ষমতা আসার দরকার, আপনি আমাকে ক্ষমতায় এনে দিয়েছে, এখন আমি আপনার কথায় আমি যুদ্ধে লিপ্ত হব না। কারণ যুদ্ধে লিপ্ত হলে সমস্যা কোথায়, হাসিনা আক্তার আমি শেষ করে দিচ্ছি, যুদ্ধে লিপ্ত হলে সমস্যা হচ্ছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে পারে। কারণ আপনি যে মুহূর্তে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু আমার সেনাবাহিনীও কিন্তু ক্যাজুয়ালিটি হবে। তো সেনাবাহিনী যদি ক্যাজুয়ালিটি হয়, এয়ারফোর্স যদি ক্যাজুয়ালিটি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর আভ্যন্তরীণ একটা বিদ্রোহ হয়ে যেতে পারে। কারণ সেই ক্ষেত্রে তারা বলতে পারে যে আপনি অবৈধভাবে ক্ষমতায় আছেন এবং ভারত যেভাবে বলছে সেভাবে আপনি নাটক মঞ্চস্থ করছেন এবং আপনি আমাদেরকে ব্যবহার করছেন। সেই ক্ষেত্রে কিন্তু একটা ক্ষমতাচ্যুতিরও একটা ঘটনা ঘটে যেতে পারে। এই সমস্ত কারণে শেখ হাসিনা এখন তাল বেতাল হয়ে গিয়েছে। এই কারণে একবার উনি দৌড়াচ্ছেন ভারত, এরপরে যাবেন চায়না। কিন্তু আরেকটি শেষ করে দিচ্ছি, সেটা হলো যে 5 বিলিয়নের যে প্রতিশ্রুতি দিয়েছে, এটি কিন্তু হাসিনা আক্তার, এটি কিন্তু ডলার না, এটি কিন্তু ইয়েন, এটি কিন্তু চায়নারও কিন্তু ডাবলের পর ডাবল লাভ। মানে শেখ হাসিনা ভাবছে উনি একমাত্র বুদ্ধিমতী, উনি একমাত্র চালাক, কিন্তু শিয়ান রয়েছে। কারণ আপনি যদি কাউকে ধার দেন, মানে এই যে আপনার দেখেন বাংলাদেশে যে সমস্ত বড় বড় শপিং মল গুলো আছে, এরা মাঝে মাঝে কাস্টমারের সাথে প্রতারণা করে, বলে যে তারা 50% সেল দিচ্ছে। তখন দেখা যায় যে 100 টাকার একটা প্রোডাক্ট উনি 180 টাকা লিখে রাখেন, লিখে আবার ওইটার 50% সেল দিয়ে বলে এটার দাম 90 টাকা, এটার দাম ছিল 180 টাকা, কিন্তু আসলে এটার দাম ছিল 100 টাকা। উনি 10 টাকা কমায় আমাদের কাস্টমারকে প্রতারণা করে। এটা আমাদের বাংলাদেশে যে শপিং মল গুলো এটি অহরহ করে। এই কাজটি চায়না করবে যে আপনি তো প্রোডাক্ট তো আমার কাছ থেকে নিবেন, তাহলে আপনার 1 কোটি টাকার প্রোডাক্ট বা মালামাল আপনি ইউয়ানে আপনি নেন, তখন উনি দামটা ধরে দিবে 1,20,00,000। অথবা আপনি 3 কোটি টাকার মাল নিলেন, ধরে দিবেন 4 কোটি টাকা মাল। তার মানে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এইগুলো করছে, কিন্তু এইগুলোর জরিমানা, এইগুলোর ঋণ কিন্তু আমার 18 কোটি জনগণকে। অনেক ধন্যবাদ।